তাণ্ডব সিনেমার এক্সপ্লেইন ভিডিও নিয়ে আসব। আপনারা আজ পাবেন এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে আসলাম। আসলে সময় মতো দিতে পারিনি বলে দুঃখিত, এডিট করতে অনেকটা সময় চলে গিয়েছে। তো এই 20 থেকে 25 মিনিটের ভিডিওতে সম্পূর্ণ মুভিটা এক্সপ্লেইন করা সম্ভব হবে না। আপনারা অবশ্যই ভালো এক্সপিরিয়েন্স চাইলে অবশ্যই হলে গিয়ে ছবিটি দেখে আসুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি টাকা সম্পূর্ণ 100% উসুল হয়ে যাবে। তো চলে আসি এবার এক্সপ্লেইনে। মুভির শুরুতেই দেখা যায় চ্যানেল বাংলা নামের একটি টিভি চ্যানেলে আবহাওয়া বার্তা দেওয়া হচ্ছিল। সেখানে বলতে শোনা যায় দেশের আবহাওয়া খুব ভালো, কোনোরকম কোনো সমস্যা নাই। দেশের নদী বন্দর সাগরে কোনোরকম সতর্কতা দেওয়া হয়নি। আবহাওয়া বার্তা শেষ হওয়ার পর সেখানে আসেন একজন মন্ত্রী। দেশের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হবে টকশোতে। তারপরে শুরু হয় টকশো। পোস্ট প্রশ্ন করতেছেন আর মন্ত্রী সঠিক উত্তর দিতেছেন। তারপরে সিনারিতে দেখা যায় একটা বাস ভর্তি লোকজন মানকি মাস্ক পরা অবস্থায় কোথাও যেন যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে তারা খারাপ প্রকৃতির লোক। তারপরে দেখা যায় এই বাসটি চলে আসে চ্যানেল বাংলার অফিসের সামনে। আপনারা জানেন ওইখানে মন্ত্রীর টকশো চলতেছে। একে একে সবাই বাস থেকে বের হয়, সবার হাতে একটা করে রাইফেল। তাহলে কি তারা টিভি চ্যানেল আক্রমণ করতে এসেছে? আবার এটাও আপনার বিষয়, কেনই বা তারা এই আক্রমণ করবে? এই উত্তরগুলা পরবর্তী অংশে আমরা পাবো। টিভি চ্যানেলের যত সিকিউরিটি গার্ড ছিল সবাইকে একে একে শেষ করে দেয় মানকি মাস্ক বাহিনীরা। তারপরে সবাই ঢুকে যায় ওই রুমে যেখানে মন্ত্রীর টকশো চলতেছিল। তারপরে সেই মানকি ডান্স। এভাবে সবাইকে ঢুকতে থেকে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু মন্ত্রী সাহেব ভয় পায় না। একটা সময় দেখা যায় মানকি মাস্ক পরা লোকেদের যে সর্দার আছে সে একটা গুলি করে দেয় ওই মন্ত্রীকে। আপনাদের জেনে রাখা ভালো, ওই সময় কিন্তু টিভিতে সব কিছু লাইভ চলছিল। তারপর মানকি লিডার নিজেই সব কিছু পরিষ্কার করে দেয়। আস্তে আস্তে ক্যামেরার সামনে যায়, তারপর তার মাস্ক যেইটা আছে ওইটা খুলে ফেলে। তারপর বোঝা যায় সে শাকিব খান। এখানে তার নাম স্বাধীন। এখানে বোঝা যাচ্ছে সে পুরাই সাইকো লেভেলের লোক। এখানে যেহেতু মন্ত্রীর উপর অ্যাটাক হয়েছে আর এটা লাইভ হয়েছে, তো নিরাপত্তা বাহিনী তো আসবেই। দেখা যাচ্ছে সোয়াত টিমের উপস্থিতি, সাথে রয়েছে অনেক মিডিয়া। সোয়াত টিম চাচ্ছিল এখানে অ্যাকশনে যাওয়ার জন্য, কিন্তু মন্ত্রী সাহেব যেহেতু ভেতরে রয়েছেন এবং সিভিলিয়ান কিছু লোকও রয়েছেন, তাই কিছুতেই কিছু করতে পারছে না তারা। এই বিষয়গুলো সব টিভি চ্যানেলে লাইভ হচ্ছিল। এখানে অনেকগুলো মিডিয়া এসে জড়ো হয়েছিল। সমস্ত দেশের মানুষ জেনে যায়, সারা দেশে হইচই পড়ে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী কি করবে কি ভেবে পাচ্ছে না। তখন চ্যানেলের মালিক ফয়েজ করিমকে বলতে শোনা যায়, স্যার আমাদের একজন সাহসী সাংবাদিক রয়েছে, সে এইসব কাজে খুব এক্সপার্ট। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ডাকো তাকে। ফয়েজ করিম বলেন আমি ফোন করলে সে আসবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মন্ত্রণালয় থেকে কল করার জন্য। তারপর সেখানে ডাকা হয় তাকে। দেখা যায় সে জয়া আসছেন। মুভিতে তার নাম সায়রা। এখানে যেই ফ্ল্যাটটা দেখানো হয় সেখানে সে আর তার মাই থাকেন। মন্ত্রণালয়ের ফোন পেয়ে সে বেরোচ্ছিল, তখন তার মা তাকে বলে কোথায় যাচ্ছিস, বাইরের পরিস্থিতি ভালো না জানিস না? তখন সায়রা বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কল এসেছে, আমাকে যেতেই হবে। এই বলে সে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই এসে পড়ে সোয়াত টিমের কাছে। সব কিছু খুলে বলা হয় সায়রাকে, আর বলা হয় তাকেই ভেতরে যেতে হবে নেগোসিয়েশন করার জন্য। কিছু ভাবনা চিন্তা করার পর সে রাজি হয়ে যায়। এদিকে স্বাধীন তার এক চামচাকে বলে দেশের পরিস্থিতি এখন জানাতে হবে না, আবহাওয়া জানাতে হবে না, তুই এখন সাংবাদিক, তুই এখন প্রচার কর। তখন ওই চামচা মাস্ক পরে লাইভে গিয়ে বলে দেশের আকাশে কালো মেঘের ঘনবাটা, ঝড় ও শিলাবৃষ্টির প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। এর জন্য দেশের সকল পুলিশ স্টেশনকে 10 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর নিজের জীবনের মায়া থাকলে যে যেখানে আছেন সেখানেই অবস্থান করুন। তারপর দেখা যায় সেখানে সায়রা ঢুকে পড়েছে। আসার আগে তাকে গোপন একটি ক্যামেরা দেওয়া হয়েছে সোয়াত টিমের পক্ষ থেকে, যেটা দিয়ে লাইভ সব কিছু দেখতে পাবে সোয়াত টিম। কিন্তু স্বাধীন এটা বুঝতে পেরে ক্যামেরাটা সঙ্গে সঙ্গে ভেঙে দেয়। তারপর সায়রা স্বাধীনকে বোঝানোর চেষ্টা করে এসব নিরীহ মানুষকে ছেড়ে দেওয়ার জন্য। আর মন্ত্রী সাহেবের যে অবস্থা, গুরুতর অবস্থা, তাকে হাসপাতালে নিতে হবে। আরও বোঝানোর চেষ্টা করে এখানে বাচ্চা বৃদ্ধ মানুষ রয়েছে, আমরা তো আসছি নেগোসিয়েশন করার জন্য, মারামারি করার জন্য নয়। স্বাধীন উত্তেজিত হয়ে সায়রার গলা টিপে ধরে। তখন বাইরে থেকে সোয়াত টিম মাইকে জানায় 5 মিনিটের মধ্যে মন্ত্রীকে না ছাড়লে আমরা অ্যাকশন নিতে বাধ্য হব। একথা শুনে লাইভে আসে স্বাধীন আর বলে আমি মন্ত্রীকে ছেড়ে দেব, সাধারণ মানুষকেও ছেড়ে দেব, তবে আমার কিছু শর্ত আছে যেগুলো মানতে হবে। এই সব মানুষের বদলে 3 জন মানুষকে ভিতরে আসতে হবে, ধর্মমন্ত্রী, আইনজীবী জমশেদ, এই চ্যানেলের মালিক ফয়েজ করিম, আর সাথে থাকবেন সায়রা। এই 3 জনকে ভিতরে পাঠানোর সাথে সাথেই সবাইকে ছেড়ে দেব আমি কথা দিলাম। তার কাছ থেকে এই কথা আসার পর
উপর থেকে চাপ আসে তিনজনকে ভিতরে যাওয়ার জন্য, কিন্তু তারা রাজি হচ্ছিল না ভিতরে যেতে। শেষে কোনো উপায় না পেয়ে তারা তিনজন ভিতরে যায়। এই তিনজনকেই কেন চায় স্বাধীন? তাদের সাথে কি শত্রুতা রয়েছে? গল্পের আরও ভিতরে গেলে এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। এই তিনজন ভেতরে আসার সাথে সাথেই সবাইকে ছেড়ে দেয় স্বাধীন। তারপর তারা নেগোসিয়েশন শুরু করতে চায়। স্বাধীন বলে, আমরা এভাবে নেগোসিয়েশন করব না, আমাদের লাইভে নেগোসিয়েশন হবে, আর যা কথা হবে সব দেশের মানুষ জানতে পারবে। আমাদের হোস্ট থাকবে সায়রা। এখানে কি কি কথা হচ্ছে গোটা দেশের মানুষ জানবে। স্বাধীনের মুখে এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? একটা গুন্ডার সাথে আমরা ডিল করতেছি, তাও আবার লাইভে, এটা তো সম্ভব না। কিন্তু আর কোনো অপশনও ছিল না তাদের কাছে। সে বাধ্য হয়ে তার কথা মেনে লাইভে যেতে হয়। লাইভে যাওয়ার পর প্রশ্ন করে সায়রা, আসলে আপনি কে আর কি চান আপনি? তখন স্বাধীন বলে, এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাকে 8 বছর পেছনে যেতে হবে। তারপরে সিনটা চেঞ্জ হয়ে যায়, ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় স্বাধীন একটা মেয়েকে খুব ভালোবাসতো, মেয়েটার নাম নিশাত। আর পরিস্থিতিটা হচ্ছে প্রত্যেকটা ছেলের মতোই, বেকার, গ্র্যাজুয়েট। তারপর তাকে বিয়ে দেওয়ার জন্য তার বাবা মা পাত্রের খোঁজ করতেছিল। সায়রাও তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, কিন্তু বিয়েটা কিভাবে করবে? তার হাতে তো কোনো চাকরি নাই। একদিন সায়রা স্বাধীনকে বাড়িতে নিয়ে আসে আর বাবা মার সাথে পরিচয় করিয়ে দেয়। বাবা তাদের বিয়েতে কোনো রকম বাধা দেয় না, কিন্তু বলে যে তোমার চাকরি নাই, তোমার হাতে আমার মেয়েকে কিভাবে তুলে দেবো? তুমি যদি চাও সময় নিতে পারো, কত সময় লাগবে তোমার? স্বাধীন বলে, আমাকে 2 মাস সময় দিন, 2 মাসের মধ্যেই আমি চাকরিটা জোগাড় করে নেব। তার বাবাও খুব সহজে 2 মাসের সময় দিয়ে দেয়। বাড়িতে আসার পর অনেক দিন সে চেষ্টা করে চাকরির জন্য, কিন্তু কোনোভাবে চাকরি ম্যানেজ করতে পারতেছিল না। তারপর তার বাবাকে বলে, হয়তো টাকা দাও, নয়তো রিকমেন্ড করে দাও, মামাকালা চাচু ছাড়া তো চাকরি হয় না। কিন্তু তার বাবা ছিলেন খুব একজন সৎ লোক, স্কুলের হেডমাস্টার। কোনোভাবে ঘুষ দিয়ে অথবা রিকমেন্ড করে চাকরি পেতে পছন্দ করতেন না, তাই তাকে না করে দিলেন। উপস্থিত সময়ে কিছুটা মুখ কালো করলেও স্বাধীন মেনে নেয়, কিন্তু রাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তারপর সে ডিসাইড করে সে ঢাকা যাবে, ওইখানে গিয়ে চাকরির খোঁজ করবে। পরদিন স্বাধীন রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে। বাস জার্নি করে সে পৌঁছায় ঢাকায়। তারপরে একটা মেসে যোগ দেয়, শুরু হয়ে যায় তার চাকরি খোঁজা। কিন্তু কোথাও চাকরি হচ্ছিল না। একটার পর একটা ইন্টারভিউ দিয়েই যাচ্ছিল স্বাধীন। হঠাৎ একদিন তার কাছে একটা মেইল আসে, যেখানে লেখা ছিল তার চাকরিটা হয়ে গেছে। স্বাধীন খুশিতে আত্মহারা। সাথে সাথেই সে নিশাত এবং তার বাবাকে ফোন দিয়ে জানায় যে তার চাকরিটা হয়ে গিয়েছে। পরদিন অফিসে গিয়ে যোগাযোগ করলো। ওইখানে তার বস বলল, ভুলে আপনার কাছে মেসটা চলে গিয়েছে, এজন্য আমি দুঃখিত। আসলে মেইলটা অন্যজনকে করার ছিল আর আপনাকে করা হয়ে গেছে। স্বাধীন অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে তার চাকরিটা খুব প্রয়োজন এবং সে যোগ্য, কিন্তু কিছুতেই মন গলাতে পারতেছিল না বসের। বাধ্য হয়ে অফিস থেকে ওই সময় বেরিয়ে আসছিল। তখন অফিসের যে দারোয়ান আছে সে জানায়, স্যার, এই জামানায় টাকা ছাড়া চাকরি হয় না, আর রিকমেন্ড ছাড়াও চাকরি হয় না। চাকরিটা আপনারই হয়েছিল স্যার, কিন্তু স্যার টাকার বিনিময়ে চাকরিটা অন্য আরেকজনকে দিয়ে দিয়েছে। হয়তো টাকা জোগাড় করেন, নয়তো রিকমেন্ডেশনের ব্যবস্থা করেন, নয়তো আপনার চাকরি কোনোদিনই হবে না। এখান থেকে চলে এসেছিল স্বাধীন। এখন তার মাথায় আসতেছে না বাড়িতে কি বলবে, কিছুই তার মাথায় আসতেছে না। তা সে জানিয়ে দিয়েছিল যে তার চাকরিটা হয়ে গিয়েছে। এসব চিন্তা করতে করতে একসময় ভাবে সে সত্যটা বলে দিবে। সাথে সাথেই ফোন করে নিশাতকে। নিশাতের সাথে কথা বলতেছিল। ওই সময় নিশাতের বাবা তার কাছ থেকে ফোনটি নিয়ে নেয় এবং অনেক কিছু জিজ্ঞাসা করে। এ সময় স্বাধীন সত্যিটা বলে দেওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং বলা শুরু করে দেয়। কিন্তু নিশাতের বাবা কানে একটু কম শুনত এবং পাশে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। এই বিদায় নিশাতের বাবা কিছুই শুনতে পায় না। পরক্ষণে স্বাধীন চিন্তা করে, যেহেতু নিশাতের বাবা কিছুই শুনতে পায় না, সেহেতু আর কিছুই বলবে না। যেভাবে চলছে ওইভাবে চলতে থাক, আর আমিও কাজ খুঁজতে থাকবো। এভাবে চলতে থাকে মিথ্যা কথা বলা। এই সময়টাতে স্বাধীন নিশাতকে প্রচুর মিথ্যা কথা বলতো। আর বাড়িতে সবাই জানতো স্বাধীন একটা চাকরি করতেছে, কিন্তু আদতে স্বাধীন তো এখনও বেকার, কাজ খুঁজতেছে প্রতিনিয়ত। এভাবে চলতে থাকে আরও কিছুদিন। ইন্টারভিউ দিতে দিতে একদিন ভাইবা বোর্ডেই তার চাকরিটা হয়ে যায়। তারা তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারও দেয়। তারপর বলে, কোনদিন থেকে তুমি জয়েন করবা? স্বাধীন বলে, 2 দিন পরেই তো আমার বিয়ে, বিয়ের পরেই আমি কাজে যোগদান করব। তারাও সেটা মেনে নেয়। এবার আর তার বিয়েতে কোনো রকম বাধা নেই, যেহেতু তার কাছে চাকরি রয়েছে। স্বাধীন মনে মনে ভাবে, এখন আর আমাকে মিথ্যা কথা বলতে হবে না, বাড়িতে গিয়ে আমি নিশাতকে বিয়ে করে নেব। একই সাথে কিন্তু বিয়ের প্রস্তুতিও চলতেছে। এগুলা ভাবতে ভাবতে সে মেসে এসে পৌঁছায়। পরদিন সে ঘুম থেকে একটু লেট করে উঠে। ঘুম থেকে উঠে সে বাস স্ট্যান্ডে যায়।
বাড়ি যাওয়ার জন্য এবং রওনাও দিয়ে দেয় বাড়ির উদ্দেশ্যে। বাসে ওঠার পর যাত্রা শুরু হয়। প্রতিমধ্যে ঘটে একটা অঘটন। কিছু যাওয়ার পর পুলিশ গাড়িটা আটকে দেয় এবং স্বাধীনকে একটা খুনের মামলা দেখিয়ে অ্যারেস্ট করে নিয়ে যায়। সে নাকি হারিস নামের একজনকে খুন করেছে, কিন্তু হারিস কে সেটাই জানে না স্বাধীন। স্বাধীন বলে, আমি হারিস নামের কাউকেই চিনি না। অনেক বোঝানোর চেষ্টা করে সবাইকে, কিন্তু কোনো রকম লাভ হয় না। তারপর তাকে নিয়ে যাওয়া হয় আয়নাঘরে, যেটা আমরা আওয়ামী লীগ আমলে প্রচুর দেখেছি। এটা নিয়ে কিন্তু অনেক কাহিনী আছে এই মুভিতে, এর জন্যই কিন্তু এই মুভিটা এরই মধ্যে পাইরেসি হয়ে গিয়েছে। যাক, একথা থাক, মুভিতে চলে আসি। সেখানে নিয়ে তাকে অনেক টর্চার করা হয় স্বীকারোক্তি নেওয়ার জন্য, কিন্তু স্বাধীন কিছুতেই স্বীকার করে না। অন্যদিকে দেখা যায় নিশাত বিয়ের সাজে সেজে বসে আছে স্বাধীনের জন্য। এক পর্যায়ে জানা যায় স্বাধীন খুন করে পালিয়ে গিয়েছে এবং অ্যারেস্টও হয়েছে। একথা শোনার পর নিশাতের মাথায় আকাশ ভেঙে পড়ে। কি করবে বুঝে উঠতে পারতেছিল না। এতদিনের সম্পর্ক, বিয়েটা হয়ে যাওয়ার কথাই ছিল, কিন্তু এখন আর বিয়েটা হচ্ছে না। স্বাধীনকে অ্যারেস্ট করা হয়েছিল ঠিকই, কিন্তু সেটা ফাইল করা হয়নি। যেভাবে আওয়ামী আমলে আয়নাঘরে নিয়ে ঢুকিয়ে দেওয়া হতো কোনো রকম মামলা মোকদ্দমা ছাড়াই, আর খুঁজে পাওয়া যেত না। একটা সময় দেখা যেত আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো চলুন এবার মুভিতে আসা যাক। এতেই বোঝা যাচ্ছে স্বাধীনকে বেআইনিভাবে ধরা হয়েছে। অনেক টর্চার করার পরও স্বাধীন যখন কিছুই স্বীকার করতেছিল না, তখন একজন অফিসার এসে তাকে একটা ভিডিও দেখে যে তার বাবাকে মেরে ফেলা হয়েছে এবং নিশাত আত্মহত্যা করেছে, সে অ্যারেস্ট হয়েছে বিদায়। এবার তুই যদি সব কিছু স্বীকার করে নিস তাহলে মুক্তি পেতে পারিস, আর যদি স্বীকার না করিস তাহলে তাদের লাশও তুই দেখতে পাবি না। এই কথা শোনার পর সব কিছু যেন তছনছ করে দেয় স্বাধীন। শুরু হয়ে যায় অ্যাকশন। স্বাধীন একে একে সবাইকে শেষ করে দিচ্ছিল। এগুলা যেন তার কাছে মানুষই মনে হচ্ছে না, যেমন কচুকাটা করতেছে সবাইকে। একে একে সবাইকে মারার পর আয়নাঘরে থাকা সবাইকে সে মুক্ত করে দেয়। এরপরের দৃশ্যপট চলে আসে চ্যানেল বাংলাতে লাইভে, যেখানে লাইভ হচ্ছিল সেখানে। এখন বলে সে এই ঘটনার জন্য এই তিনজন দায়ী। তখন সায়রা বলে, তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য এরা তিনজন কীভাবে দায়ী হতে পারে? একথা বলার পরপরই দেখা যায় স্কোয়াড টিম ভেতরে ঢুকে পড়েছে আর গুলি শুরু করে দিয়েছে। এটা দেখার পর স্বাধীন অনেক রাগান্বিত হয়ে যায়। টিভিতে 2 মিনিটের অ্যাড ব্রেক দিয়ে সে চলে যায় সোয়াত টিমের কাছে। এবার সোয়াত টিমকেও সে কচুকাটা করে দিচ্ছে। এদেরকে যেমন মানুষই মনে হচ্ছিল না স্বাধীনের কাছে। একে একে সবাইকে শেষ করে দেয়। সোয়াত টিমের যে কমান্ডার ছিল সে একটু ফাইট করতেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেও টিকতে পারে না স্বাধীনের কাছে। এবার দেখা যায় সায়রা পিস্তলটা তাক করে আছে স্বাধীনের দিকে। এভাবে অনেকক্ষণ চলতে থাকে এবং এরই মধ্যে বিরতিটা হয়ে যায়। বিরতি শেষে দেখা যায় তারা দুজন আবার লাইভে যোগ দিয়েছে। তখন স্বাধীন আবার বলতে শুরু করে, এই তিনজনই দায়ী আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। তখন মন্ত্রীকে স্বীকারোক্তি দেওয়ার জন্য স্বাধীন বলে। মন্ত্রী স্বীকারোক্তি দিতে চায় না। স্বাধীন যখন একটা ভিডিও দেখায় যে মন্ত্রীর মাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে আর অক্সিজেন যে মাস্কটা আছে ওইটা স্বাধীনের লোকজন খুলে দিয়েছে। যদি সে স্বীকারোক্তি না দেয় ওই মাস্কটার লাগানো হবে না, অক্সিজেনের অভাবে তার মা মারা যেতে পারে। তো এবার শুরু হয়ে যায় মন্ত্রীর স্বীকারোক্তি। এবার চলে যায় আবার ফ্ল্যাশব্যাকে। দেখা যায় অনেক বড় একজন বিজনেসম্যান এর বিগড়া ছেলে সিয়াম। সে পুরাই সাইকো টাইপের। এমন কোনো খারাপ কাজ নাই যা সে করে না। একদিন একটা হোটেলে যায় তার বাপ ছেলে বিজনেস মিটিং করার জন্য। হ্যারিস নামের একজন এসেছে তাদের সাথে ডিল করার জন্য $2 বিলিয়ন। অনেকক্ষণ অপেক্ষা করার পরও দেখা যায় হারিস নামের ওই লোকটা আসতেছে না। তখন সিয়ামের বাবা বলে, এত সময় লাগে নাকি বাথরুম থেকে আসতে? এটা শুনে বড় ধরনের একটা শক খেয়ে যায় সিয়াম, কারণ কিছুক্ষণ আগেই সে বাথরুমে নেশা করতে গিয়েছিল আর সেখানেই গড়িয়ে এসেছে একটা অঘটন। বাথরুমে যে নেশা করতেছে ওই সময় ওই হ্যারিস দেখে নেয় সিয়ামকে নেশা করতে। তখন হ্যারিস সিয়ামকে বাধা দেয়, আর বাধা দেওয়ার কারণে সিয়াম একটা হেডশট দিয়ে দেয় ওই হ্যারিসকে। আসলে সিয়াম জানতোই না যে সে হ্যারিস, তার সাথেই তাদের ডিল হওয়ার কথা ছিল, কিন্তু না জেনেই সে মেরে ফেলেছে। এবার যখন বাবা বলতেছে যে তার সাথেই ডিল করার কথা ছিল, তখন তার বাবাকে বলে যে সে হ্যারিসকে মেরে ফেলেছে। হ্যারিসও কিন্তু কম না, সে বিদেশি লোক হলেও অনেক পাওয়ারফুল একটা ব্যক্তি। এখন সিয়ামের বাবা ভেবে পাচ্ছে না কীভাবে তার ছেলেকে সে বাঁচাবে। এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে তার ছেলের সাথে খারাপ কিছু ঘটবে, এটাই স্বাভাবিক। ওই রাতে সে দেখা করে মন্ত্রীর সাথে এবং তার আইনজীবীর সাথে। মন্ত্রীর সাথে তার ডিল হয় 500 কোটি টাকা করে প্রত্যেককে দিবে, 3 জনকে দেবে 1500 কোটি টাকা। 3 জনের মধ্যে রয়েছে চ্যানেল বাংলা এর মালিকও। প্রথমে সিয়ামের বাবা এত টাকা শুনে রাজি হতে চায় না, কিন্তু তার কাছে আর কোনো অপশনও ছিল না। শেষে রাজি হয়ে যায়। এবার মন্ত্রী সহ তারা ভাবে
তারা কাকে ফাঁসাবে। এই খুনের জন্য কাউকে না কাউকে তো ফাঁসাতে হবেই। আর এই ঘটনাতে ফাঁসানোর জন্যই ধরা হয়েছিল স্বাধীনকে। আর আসল ঘটনার যে আসল সব কিছু ছিল, সব কিছু তারা গায়েব করে দেয়। তারা ফন্দি এঁটেছিল নতুন কাউকে ফাঁসানোর জন্য। আর চ্যানেল বাংলাতে মিথ্যা সব কিছু প্রচার করা হতে থাকে, একের পর এক মিথ্যা রিপোর্ট প্রচার করতে থাকে। এই চ্যানেলেই কাজ করতো সায়রা, কিন্তু সে ছিল প্রচণ্ড সত্যবাদী। আর এজন্যই সে এই মিথ্যা নিউজগুলোর বিরোধিতা করতে থাকে। কিন্তু সে তো একজন কর্মচারী। একসময় সে এই মিথ্যার বিরুদ্ধে টিকতে না পেরে চ্যানেলটাই ছেড়ে দেয়। সায়রা এর কার্যকলাপ এরা তিনজন বুঝে গিয়েছিল যে এই সায়রা হয়তো সত্য ঘটনা প্রকাশ করে দেবে। এই জন্য সায়রার বাইকে তারা তিনজন মিলে উঠিয়ে নেয়। আসলে সায়রা এই খুনের ব্যাপারে সত্য কিছুই জানত না। টিভি লাইভে যখন একের পর এক মন্ত্রী সব কিছু স্বীকার করে নিচ্ছিল, তখন পুরো দেশের মানুষ এগুলা লাইভ দেখতেছিল। স্বাধীনের পক্ষে পুরো দেশের মানুষ একত্রিত হয়ে গিয়েছিল। এবার এই তিনজনকে বেঁধে পুলিশের কাছে সুপর্দ করা হয়, তাদেরকে গ্রেফতার দেখানো হয়। তো এই টিভি চ্যানেলের ভিতরে কিন্তু অনেক সিভিলিয়ান রয়ে গিয়েছিল, যারা প্রথম দিকে বের হতে পারেন। এই গ্রেফতারের পর যখন সবাইকে বের হতে দেওয়া হচ্ছিল, তখন স্বাধীনের সাথে যে এই মানকি মাস্ক বাহিনী ঢুকেছিল তাদের সবাইকে বের করে দেয় সিভিলিয়ান ড্রেসে। তো এই সিভিলিয়ানদের মধ্যে এই গুন্ডাফান্ডারা বের হয়ে গিয়েছিল। বিল্ডিংয়ের মধ্যে রয়ে গিয়েছিল শুধুমাত্র স্বাধীন আর সায়রা। এখানে এই যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু স্বাধীনের সাথে মিলে সায়রা আগেই প্ল্যান করে রেখেছিল। এইগুলা কেউ জানে না। যখন সায়রার ছোট ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়, তখন হাত মিলিয়েছিল স্বাধীনের সাথে সায়রা, কারণ তার সত্যবাদিতার জন্যই তার ছোট ভাইকে এই ফল বুক করতে হচ্ছে। তার অত্যন্ত স্নেহের এবং আদরের ছিল ছোট ভাই, তাই সে কিছুতেই মেনে নিতে পারতেছিল না এই ঘটনা। যখন সায়রার ছোট ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়, এর কিছুদিন পর স্বাধীন নিজে থেকে দেখা করতে আসে সায়রার সাথে এবং স্বাধীন বলে, তোমার ছোট ভাইকে আমাদের সাথেই রাখা হয়েছিল, কিন্তু একদিন হঠাৎ করেই তার ছোট ভাইকে মেরে দেয় পুলিশ। এই কথা শোনার পর সায়রার পায়ের নিচে যেমন মাটি থাকে না, সে বুঝে উঠতে পারতেছিল না কি করবে, কারণ সায়রার জন্যই তার ছোট ভাইকে আজ জীবন দিতে হলো। তখন স্বাধীন তার সব প্ল্যান খুলে বলে সায়রাকে। সায়রা সব কিছু শোনার পর এক কথায় রাজি হয়ে যায় তার এই প্ল্যানে, এবং সায়রা বলে চ্যানেল বাংলাতে অ্যাটাক করার জন্য। বিল্ডিং সম্পর্কে সমস্ত তথ্য দেয়, নিরাপত্তা যে বেষ্টনী রয়েছে সম্পূর্ণ তথ্য দেয় স্বাধীনকে। সাথে এই বিল্ডিংয়ের সিকিউরিটি সিস্টেম সহ সমস্ত ব্লু প্রিন্ট দিয়ে দেয় স্বাধীনের হাতে। এই সব কিছু দেওয়ার পর তারা দুজন মিলেই এই সম্পূর্ণ প্ল্যান সাজায়। এখন স্বাধীন পুলিশের হাতে সারেন্ডার করতে চায়। স্বাধীন বিল্ডিংয়ের বাইরে আসে, জনতার সামনে এসে বলে যে আমি যেটা করেছি সেটা অপরাধ, আইন নিজের হাতে তুলে নিয়েছি। আমি চাই প্রত্যেকটা অপরাধেরই বিচার হওয়া দরকার। দেখা যায় বিল্ডিংয়ের সামনে লাখো মানুষের দল, সবাই এসেছে তাদের প্রিয় স্বাধীনকে দেখতে। তখন সবার উদ্দেশ্যে স্বাধীন বলে, আমার মতো ছোট মানুষের জন্য যে আপনারা এসেছেন, এজন্য আমি অনেক কৃতজ্ঞ। আমি এত সম্মান পাওয়ার যোগ্য না। আমি এখন সারেন্ডার করে দেব। আমি চাই সব অপরাধেরই বিচার হোক। তো আপনারাও পুলিশকে তার কাজ করার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। তারপরই পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরই বাদে একটা বিপত্তি। রাস্তার মাঝখানে মানকি মাস্ক পরা কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। এগুলো ভালো করে দেখার জন্য পুলিশ ভ্যান থেকে পুলিশ নামে, 2-3 জন পুলিশ নামে। পুলিশ যখন সামনে আসে, তখন স্নাইপার থেকে একে একে সবাইকে গুলি করা হচ্ছিল আর পুলিশের গায়ে লাগতেছিল। একে একে সবাই মাটিতে ঢলে পড়ে। তারপর সমস্ত পুলিশকে মেরে স্বাধীনকে মুক্ত করে নিয়ে যায় মানকি মাস্ক বাহিনী। এই ঘটনা দ্রুত পৌঁছে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তারপর সব নেতা একত্রিত হয়ে চিন্তা করতে থাকে, স্বাধীন তো নিজেই সারেন্ডার করলো, তাহলে আবার সে কেন পালিয়ে গেল পুলিশকে মেরে। একথা কিছুতেই বুঝতে পারতেছিল না এই নেতাগুলা। ওই সময় সামনে আসে আরও এক ঘটনা। একজন পুলিশ অফিসার এসে বলে, এই স্বাধীন সেই স্বাধীন নয় যাকে আমি অ্যারেস্ট করেছিলাম। সর্বপ্রথম কিন্তু এই পুলিশ অফিসারই স্বাধীনকে অ্যারেস্ট করেছিল। তখন সবাই হতবাক হয়ে যায়, তাহলে কে এই লোক, কী তার পরিচয়? অনেক খোঁজাখুঁজির পর তার আসল পরিচয় পাওয়া যায়, যেই পরিচয়ের জন্য কেউই প্রস্তুত ছিল না। তার নাম হচ্ছে মিকাইল, দেশের নাম্বার 1 ক্রিমিনাল। 15টি বছর ধরে তাকে সারা দেশে তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু কোথাও পাওয়া যায়নি তাকে। কীভাবে পাওয়া যাবে? সে অন্য আরেকটি নাম নিয়ে আয়নাগরে ছিল, কিন্তু আয়নাগর থেকে মুক্ত হওয়ার পর এতদিন সে স্বাধীন নাম নিয়ে ঘুরে বেরিয়েছে। মিকাইল যখন আয়নাগরে ছিল, তখন তার সাথে পরিচয় হয়েছিল স্বাধীন নামে একজনের সাথে। তখন স্বাধীন
মিকাইলকে তার জীবনের সমস্ত গল্প খুলে বলে। একসময় স্বাধীনকে পুলিশ মেরে ফেলে, যেভাবে আওয়ামী আমলে মানুষকে গুম করা হতো এবং মেরে ফেলা হতো। তারপর মিকাইল স্বাধীন নাম নিয়ে তার বদলাটা নেয় এবং সাথে নিজের কাজটাও হাসিল করে নেয়। এই কথাগুলো যখন সায়রার কানে পৌঁছায় তখন সে ভীষণ রাগান্বিত হয়ে যায়। মিকাইল তাকে বোকা বানিয়ে তাকে দিয়ে সব কাজ হাসিল করে নিয়েছে, আর সেও বোকা বনে গিয়েছে, মিকাইলের সব কাজ করে দিয়েছে। এটা সে মেনে নিতেই পারতেছে না। সে মনে মনে ভাবে এর বদলা সে নেবেই। এদিকে অন্য দৃশ্যে দেখা যায় মিকাইল যখন স্বাধীন সেজে চ্যানেল বাংলাতে গিয়েছিল অ্যাডাক করার জন্য, তখন আরেকদিকে তার আরেকটি টিম বাংলাদেশ ব্যাংকে অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে গিয়েছিল। সেখানে যত সিকিউরিটি গার্ড ছিল সবাইকে মেরে তারা পৌঁছে গিয়েছিল ভল্টে, যেখানে হাজার হাজার কোটি টাকা সহ স্বর্ণ অলংকার লুটে নেয় এই মানকি মাস্ক বাহিনী। এই সংবাদ যখন সরকারের কাছে পৌঁছায় তখন সবাই উঠে পড়ে লাগে স্বাধীনকে ধরার জন্য। এদিকে অন্য দৃশ্যে দেখা যায় সিয়ামকে তার বাবার নির্দেশে একটা বাড়িতে আটকে রাখা হয়েছিল। তার বাবাকে যখন মিকাইলের লোকগুলা মেরে ফেলেছে, তারপরে তাদের যে লোকটা আছে ওই লোকটা চলে আসে সিয়ামের কাছে তাকে মুক্ত করে দেওয়ার জন্য। কিন্তু মুক্ত করে দেওয়ার আগে ওই লোকটা বলে যে তাকে পুলিশের হাতে যদি ধরিয়ে দেয় তাহলে ভালো হবে, অন্য একজনকে ফোনে বলতেছিল। তারপরে ওই লোকটা সিয়ামকে মুক্ত করে দেয়। মুক্ত করে দেওয়ার পরই সিয়াম তাকে যে মুক্ত করে দিয়েছে তাকেই মেরে ফেলে। সিয়ামকে দেখে কিছুতেই মানুষ মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে পুরো একটা শয়তান। আসলে পুরো সিনেমাতে সিয়ামের যে দৃশ্যগুলো আছে এগুলো আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে পার্সোনালি। আপনাদের কাছে কীরকম লাগতে পারে আপনারা যদি সিনেমাটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এদিকে সিয়ামকে বলতে শোনা যায় মিকাইল তার সাথে যা করেছে তার জন্য সে কঠিন প্রতিশোধ নেবে। অন্য আরেকটি দৃশ্যে দেখা যায় একটি ওয়্যার হাউসে অনেকগুলা গুন্ডা একত্রিত হয়েছে, আর এর মাঝেই এন্ট্রি নেয় সুরঙ্গ মাসুদ। আসলে বাংলাদেশ ব্যাংকে যে ডাকাতি করার প্ল্যানটা আছে এটা অনেক আগে থেকেই করতেছিল সুরঙ্গ মাসুদ, কিন্তু সুরঙ্গ মাসুদের প্ল্যানে পানি ঢেলে দিয়েছে মিকাইল। তখন সুরঙ্গ মাসুদকে বলতে শোনা যায়, মিকাইল এটা আমার টাকা কেউ নিতে পারে না, জায়গায় জায়গায় ছেদা করে দিবি, ঘুমাইতে পারবি না, আমি মাসুদ, সুরঙ্গ মাসুদ। তখন মিকাইল দেয় আজব এক ডায়লগ তো না, শুধুমাত্র মধ্যাঙ্গুলি দেখিয়ে দেয়। আর এর মধ্যে শেষ হয়ে যায় তাণ্ডব মুভিটা। তাণ্ডব 2 যে আসতেছে এটা বলে দেয়া হয় মুভির শেষে, লোডিং দেখানো হয়। এখন আমার কথা হচ্ছে কোন মুভিটা আগে আসবে, সুরঙ্গ 2 নাকি তাণ্ডব 2? আমার মনে হচ্ছে পার্সোনালি মনে হচ্ছে সুরঙ্গ 2 আসবে।